সুপ্রিয় ভিজিটর, আরও একবার স্বাগত জানাই বিডি পাঠশালার সি প্রোগ্রামিং এ হাতেখড়ি টিউটোরিয়াল সিরিজে। আজ আপনাদের সাথে রয়েছে পর্ব 11 নিয়ে, এবং এই পর্বে আমরা আলোচনা করতে যাব আরও একবার অ্যারে নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অ্যারের সিঙ্গেল ডাইমেনশনাল অথবা ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিয়ে এবং অ্যারের বেসিক ব্যাপারগুলো নিয়ে। আজ আমরা আলোচনা করব মাল্টি ডাইমেনশনাল অ্যারে, অর্থাৎ এক ডাইমেনশনের বেশি ডাইমেনশনের অ্যারে নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে। টু ডাইমেনশনাল 2D অ্যারে প্রোগ্রামে ব্যবহারের নিয়ম হলো, প্রথমে থাকবে ডাটা টাইপ, তারপর অ্যারে নেম, রো, কলাম, অর্থাৎ দুটো। দেখুন এখানে আমরা দুটো সাফিক্স, অর্থাৎ দুটো আগে ছিল কিন্তু সিঙ্গেল ডাইমেনশনাল একটি, কিন্তু এক্ষেত্রে দুটি ডাইমেনশন অথবা দুটি সাফিক্স নিয়ে আমরা কাজ করছি। যেমন রো, কলাম নামে আমি ডিনোট করলাম, বুঝার সুবিধার জন্য আমরা রো কলাম বলে থাকি। এক্সাম্পল স্বরূপ যদি একটি ইন্টিজার টাইপের অ্যারে হয়, অ্যারে নেম ম্যাট্রিক্স, যার সাইজ হলো 5x10, অর্থাৎ 5টা রো 10টা কলাম ডাটা থাকবে। তো আবার ধরুন ইন্টিজার টাইপের আরো একটি ভেরিয়েবল বিডি পাঠশালা, যার দুটো রো দুটো কলাম, এ হচ্ছে অ্যারে ব্যবহারের নিয়ম। তো যাই হোক, এই ইন্টিজার ম্যাট্রিক্স অ্যারেটি অ্যাকচুয়ালি 5x10, অর্থাৎ টোটাল 50টি ইন্টিজার টাইপের এলিমেন্ট নিয়ে কাজ করবে, অর্থাৎ যার মোট এলিমেন্ট সংখ্যা হবে 50। আসুন টু ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে আরেকটু বিস্তারিত দেখার জন্য আমরা একটি তালিকা বা একটা টেবল বুঝি। অ্যারে এর রো কলাম বলতে কি বোঝায় তা বোঝার জন্য এক্ষেত্রে দেখুন, রো অর্থাৎ সারি কিন্তু সাধারণত এভাবেই হয়, অর্থাৎ একটার পাশে একটা, তাই না? তো ঠিক এভাবে অ্যাকচুয়ালি কাজগুলো হচ্ছে। তো দেখুন এই রোতে একটা দুটা তিনটা চারটা এলিমেন্ট, এই রোতে আবার চারটা এলিমেন্ট, এই রোতে চারটা এলিমেন্ট, আবার কলাম একটা দুটা তিনটা চারটা, টোটাল রো হচ্ছে 3টা আর কলাম হচ্ছে 4টা, একটা দুটা তিনটা চারটা কলাম। এটা হচ্ছে একটা রো, এটা একটা রো, এটা একটা রো। তো as we know, অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটা অ্যারের ক্ষেত্রে তাদের এলিমেন্ট শুরু হয় 0 থেকে, 0 1 2 3, অর্থাৎ 4 n-1 পর্যন্ত যায় 0 থেকে। তো এই হলো অ্যাকচুয়ালি কিভাবে ডাটাগুলি সন্নিবেশ করা থাকে অ্যারেতে, সেটা আমরা দেখলাম। আসুন 2D অ্যারে ব্যবহারের সুবিধা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রোগ্রামে আমরা সাধারণত টু ডাইমেনশনাল অ্যারেকে ম্যাট্রিক্স জাতীয় কাজের জন্য ব্যবহার করি, কেননা প্রোগ্রামে এই ধরনের কাজে টু ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করলে সহজে অনেক সমস্যার সমাধান করা যায়। আর এক ডাইমেনশনাল অ্যারে অর্থাৎ 1D অ্যারে নিয়ে যদি আমরা কাজগুলি করি সেক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যায়। আবার উদাহরণস্বরূপ বলতে পারি, কোন একটি শিল্প প্রতিষ্ঠানে 5টা বিভাগ আছে এবং প্রত্যেকটা বিভাগে 50 জন করে শ্রমিক আছে। এই প্রতিষ্ঠানের প্রত্যেক শ্রমিকের মাসিক ভাতা হিসাব করার জন্য আমরা কিন্তু টু ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করতে পারি, অর্থাৎ এক একটা ডিপার্টমেন্টে যদি 50 জন থাকে সেক্ষেত্রে 5টা। আমি আগের ম্যাট্রিক্স উদাহরণটাকে এখানে টেনে নিয়ে আসলাম একটু ভিন্ন পরিসরে, অর্থাৎ 5টা ডিপার্টমেন্ট অথবা বিভাগ এবং প্রত্যেকটা বিভাগে 50টা করে যদি কি ইয়ে থাকে আর কি, অর্থাৎ শ্রমিক থাকে, তাদের বেতন অর্থাৎ স্যালারি কিন্তু আমরা সেভাবে লিখতে পারি। তো এইসব ক্ষেত্রে টু ডাইমেনশনাল অ্যারেকে ব্যবহার করা হয় আর কি। আবার ধরুন দুটো ম্যাট্রিক্সের গুণ করতে চাচ্ছেন, তা যারা কিন্তু ম্যাট্রিক্স সম্পর্কে জানেন, অর্থাৎ ম্যাট্রিক্স একটা ম্যাথমেটিক্স গণিতের একটি বিভাগ অথবা বিষয়, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ। ম্যাট্রিক্স ধরুন আমরা দুটো ম্যাট্রিক্সে গুণ করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা টু ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করে কাজটা অনেক সহজভাবে করতে পারি। আসুন 2D অ্যারে ব্যবহারের নিয়ম সম্পর্কে আমরা একটু আলোচনা করি। আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা, অর্থাৎ গত পর্বে আলোচনা করার সময় দেখেছি যে অ্যারে এলিমেন্টগুলো ইনডেক্স সবসময় 0 থেকে শুরু হয়। 2D অ্যারের ক্ষেত্রেও তথাপি
সেম, অর্থাৎ 0 থেকে শুরু হবে, কিন্তু এক্ষেত্রে যেহেতু দুটো ইন্ডেক্স থাকে অর্থাৎ রো কলাম হিসেবে, সেক্ষেত্রে আমাদের দুটো ইন্ডেক্স কিন্তু 0 থেকে শুরু হবে। তবে এক্ষেত্রে সবার ডানে অর্থাৎ প্রথম আহ, ডানে অর্থাৎ কলাম যদি আমরা বলে থাকি, সেই কলাম ডাটা কিন্তু প্রথমে রো ডাটা প্রথমে 0 থাকলো, কিন্তু কলাম ডাটা 1 0 1 2 3 4 আপ টু দা লিমিট বাড়বে। এবং আরো একটু ক্লিয়ার করে বলি, প্রথমে যদি রো সংখ্যা হয় 0, কলাম 0 কলাম 1 কলাম 2 কলাম 3 এভাবে বাড়বে। তারপরে আমরা রো সংখ্যা 1 করে আবার কলাম 0 কলাম 1 কলাম 2 কলাম 3 এভাবে আগাবে আর কি। তো যাই হোক, অর্থাৎ 0 থেকে শুরু হবে ডান ইন্ডেক্সটি অর্থাৎ ডান পাশের সাফিক্সটি, কলাম ইন্ডেক্সটি পুরো লিমিট পর্যন্ত চলবে, দেন আবার রো একটা বাড়বে, দেন আবার কলাম বাড়বে এভাবে। আর এখানে ইংরেজিতে লেখা হয়েছে a two dimensional array A, এটাকে আমরা A হিসেবে ধরলাম, which contains 3 rows and 4 columns can be shown as below। এখানে আমরা দেখছি রো 0 1 2 কলাম এগুলো, এটা হচ্ছে 0 0 তম পজিশন 0 এবং 0, এটা হবে 0 1 0 1, এটা হবে 0 2 যেহেতু এটা 0 রো এবং কলাম 2, এটা হবে 0 রো কলাম 3, এখানে আবার রো 1 কলাম 0 রো 1 কলাম 1 রো 1 কলাম 2 রো 1 কলাম 3, তারপর রো 2 কলাম 0 রো 2 কলাম 1 রো 2 কলাম 2 কলাম রো 2 কলাম 3। So thus every element in an array A is identified by an element name of the form A I J। অর্থাৎ গত পর্বে আমরা দেখেছিলাম একটা ইন্ডেক্স ভেরিয়েবল দিয়ে আমরা ডাটাগুলোকে অ্যাক্সেস করি অথবা পরিবর্তন করি অথবা ইনপুট নিয়ে থাকি। এক্ষেত্রে কিন্তু দুটো ইন্ডেক্স ভেরিয়েবল লাগবে, উদাহরণস্বরূপ আই জে এই ফর্মে তারা চেঞ্জ হবে, যেখানে এ হচ্ছে অ্যারের নেম এবং আই জে হচ্ছে তাদের সাবস্ক্রিপ্ট, ইউনিকলি আইডেন্টিফাই ইচ এলিমেন্ট ইন এ সাবস্ক্রিপ্ট, অর্থাৎ ইন্ডেক্স ভেরিয়েবল বলতে পারেন, সাবস্ক্রিপ্ট ভেরিয়েবল বলতে পারেন, যাদেরকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে। একটা টু ডাইমেনশনাল অ্যারেকে কিভাবে প্রোগ্রামে ইনিশিয়ালাইজ করতে হবে সেটি এখানে আলোচনা করা হয়েছে। মাল্টি ডাইমেনশনাল অ্যারে মে বি ইনিশিয়ালাইজড বাই স্পেসিফাইং ব্র্যাকেটেড ভ্যালুস ফর ইচ রো। এটা হচ্ছে যদি আমরা আগে থেকে ডাটা দিয়ে থাকি তা দেখাচ্ছি, কিবোর্ড থেকে কিভাবে দিতে হয় সেটি আমি প্রোগ্রাম করেই দেখাবো, যেহেতু আমার প্রত্যেকটি টিউটোরিয়ালে আমি প্রোগ্রাম করে দেখিয়ে থাকি। যাই হোক, দেখুন এখানে একটা 3 রো এবং 4 কলামের একটা অ্যারে এ, তার ডাটাগুলো দেওয়া হয়েছে, খেয়াল করে দেখুন। প্রথমে একটি ডাবল ব্র্যাকেট, দেন আর একটি ডাবল ব্র্যাকেটের মধ্যে 1 2 3 4, যেহেতু 4টা ডাটা প্রতি রোতে থাকবে অর্থাৎ 4টা কলাম ডাটা থাকবে, তো 4টা দিয়ে দিলাম, ব্র্যাকেট শেষ একটা কমা দেওয়া হয়েছে, খেয়াল করে দেখুন। দেন আবার কিন্তু 4টা ডাটা দিয়ে দেওয়া হয়েছে, আবার একটি কমা, আবার 4টা ডাটা একটি লাস্ট যেহেতু কমা দেওয়া হয়নি, প্রথম ব্র্যাকেটটি সেকেন্ড ব্র্যাকেটটি ক্লোজ, অর্থাৎ এটি এখানে ক্লোজ হয়েছে সেমিকোলন। আমরা চাইলে এভাবে লিখতে পারি বোঝার সুবিধার্থে, অর্থাৎ এখানে 4টা করে ভ্যালু দেওয়া আছে, অথবা সেম জিনিসটিকেই ঠিক এভাবে লেখা যায়। দেখুন এখানে কিন্তু সবগুলো একটা ডাবল ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে। এক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে, এই প্রথমটি হচ্ছে প্রথম রোর ডাটা, এগুলো হচ্ছে তার পরবর্তী রোর ডাটা, এগুলো হচ্ছে তার পরবর্তী রোর ডাটা। এভাবে লিখলে বুঝার সুবিধা, আর এভাবে লিখলে আপনি কম অক্ষর লিখেই জিনিসটা ডিক্লেয়ার করতে পারছেন। আপ টু ইউ, আপনি কোন পথ বেছে নেবেন। এটা হচ্ছে আপনি যখন নিজেই ডাটা দিয়ে দিলেন, ইনিশিয়ালাইজ করে দিলেন, সেক্ষেত্রে এইভাবে কাজ করে নিতে হবে। যাই হোক, কিভাবে ভ্যালুকে অ্যাক্সেস করবেন একটি টু ডাইমেনশনাল অ্যারেতে। An element in two-dimensional array is accessed by using the subscript, that is row index and column index of the array, যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি। অর্থাৎ সাবস্ক্রিপ্ট গুলো, দুইটা সাবস্ক্রিপ্টকেই আমরা ব্যবহার করতে হবে। এগুলো হচ্ছে রো ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্ডেক্স ভ্যালু, এটা হচ্ছে কলাম ইন্ডেক্স ভ্যালু, যেটা আমরা ইন্ডেক্স ভেরিয়েবল দিয়ে করতে পারি। The above statement will take fourth element, অর্থাৎ এখানে আমি যে এক্সাম্পলটা দিয়েছি এটা হচ্ছে চতুর্থ এলিমেন্ট, অর্থাৎ খেয়াল করে দেখুন অফ দ্য থার্ড রো, অর্থাৎ খেয়াল করে দেখুন এখানে 2, তার মানে 0 1 2 এটা হচ্ছে তৃতীয় রো, এবং 0 1 2 3 চতুর্থ এলিমেন্ট, অর্থাৎ চতুর্থ কলামের ডাটাটাকে কিন্তু সে এখানে অ্যাক্সেস করবে।
দেখুন আমরা এটাকে ভেরিফাই করতে পারবো একটা প্রোগ্রামের মাধ্যমে, যে প্রোগ্রামটা আমি কোড করে দেখাবো ইনশাল্লাহ। এখানে দেখুন এই প্রোগ্রামটা ইন্টিজার stdio.h, এই লাইব্রেরি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন লাইব্রেরি, মেইন ফাংশন শুরু, অ্যারেটি এখানে ইনিশিয়ালাইজ করা হলো, এবং এটা হচ্ছে একটা 5 রো 2 কলামের ডাটা, এবং ডাটাটা দিয়ে দেওয়া হয়েছে। আই যে হচ্ছে তাদের ইন্ডেক্স ভেরিয়েবল। এক্ষেত্রে কিন্তু দুটো লুপ দিয়ে কাজ করতে হবে। সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে আমি দেখেছি একটি লুপ, কিন্তু মাল্টি ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, মাল্টি ডাইমেনশনাল আরো ডাইমেনশন থাকতে পারে, যেটা আমি আপাতত আলোচনা করব না। আপনারা বই পড়লেই অথবা কোনো এক্সাম্পল দেখলেই 3 ডাইমেনশনাল অ্যারে অথবা তার বেশি যদি ব্যবহার করতে হয় সেগুলি নিয়ে আপনারা করতে পারবেন। আমি আপনাদের হাতে খড়িতে অ্যাট লিস্ট যেগুলি সবচেয়ে বেশি ব্যবহার হয়, 2 ডাইমেনশনালের বেশি কিন্তু সাধারণত ব্যবহার করা হয় না। তারপরেও আপনারা বই দেখে অথবা নেটে সার্চ করে এর বেশি ডাইমেনশনগুলি শিখে নেবেন। আশা করি আপনারা খুব সহজেই বাকিগুলো বুঝতে পারবেন। আসুন আমরা এবার প্রোগ্রাম করে এই এক্সাম্পলটি দেখি। প্রোগ্রাম করার আগে আউটপুটটা সাধারণত এইভাবে দেখাবে, যে প্রোগ্রামটি 00 তে 0, 01 এ 0, 0, 10 তে 1, 11 এ 2 এইভাবে দেখাবে। তো প্রোগ্রামটি আমি এবার করতে যাচ্ছি কোড ব্লক। এই হলো আমাদের সেই প্রোগ্রামটি যেটা কিছুক্ষণ আগে আমি আপনাদের স্লাইডে বুঝিয়েছি। এখানে ইন্টিজার এ যে অ্যারেটি, তার 5টা রো 2টো কলাম থাকবে ডাটা, এবং ডাটাগুলি আউটপুট হিসেবে দেখাবে ঠিক এইভাবে। তো আসুন প্রোগ্রামটি আমি রান করি, তারপর বিস্তারিত আলোচনা করব অ্যাকচুয়ালি কি হচ্ছে। ওকে, খেয়াল করে দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন প্রথম রোতে 00 ডাটা আছে, অর্থাৎ প্রথম রো এর 2টো কলাম, কলামে 0 এবং 0 ডাটা। প্রথম রো এর 0 পজিশনের কলামে 0, প্রথম রো এর 01 পজিশনের কলামে 0, রাইট, পারফেক্ট। তারপরে থাকবে 1 2, দ্বিতীয় রো এর 0তম পজিশনে 1, 1 1 পজিশনে 2, তারপর 2 4, তৃতীয় রো এর 2 0 2 এবং 2 1 4, চতুর্থ রোতে 3 0 3 এবং 3 1 6, তারপরে পঞ্চম রো 4 0 4 4 1 8। তো এই হচ্ছে ডাটা। এবার আসুন অ্যাকচুয়ালি ডাবল ফর লুপ কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু আলোচনা করি। আমি আগে করেছি কিনা আমার স্মরণে নাই। এখানে প্রথমে ফর লুপ কিভাবে কাজ করে, ফর লুপ একটি ইনিশিয়ালাইজ করে, দেন কন্ডিশন স্যাটিসফাই করলে ইনক্রিমেন্ট করে, কন্ডিশন স্যাটিসফাই হলে কাজটি করে, দেন ডাটাকে অর্থাৎ ভেরিয়েবলের ভ্যালুকে ইনক্রিমেন্ট করে, এই ভেরিয়েবলটার ভ্যালু। যাই হোক, এখানে ফর লুপে বলা হয়েছে ফর i = 0, i less than 5, অর্থাৎ 4 পর্যন্ত i যাবে, দেন কাজটি করে i বাড়াও। তারপরে আরো একটা ফর লুপ j = 0, j less than 2, যেহেতু দুটো এলিমেন্ট 0 1, j++। দেখুন প্রথমে কি হচ্ছে এই ফর লুপটি। আচ্ছা, এটা ভালো হয় আমি যদি আপনাদের ডিবাগ করে দেখাই। আমি ডিবাগ করব। ডিবাগ কিভাবে করতে আশা করি আপনাদের খেয়াল আছে। প্রথমে আমাদেরকে একটি ব্রেক পয়েন্ট দিতে হবে, দেন ডিবাগ মেনু থেকে স্টার্ট, সরি আমি এখানে ক্লোজ করি নাই, দেন ডিবাগ মেনু থেকে স্টার্ট, যেখানে ব্রেক পয়েন্ট থাকে সেখানে যাবে। এই ওয়াচ যদি না থাকে আপনারা ডিবাগ থেকে এডিট ওয়াচেস ক্লিক করে আনতে পারেন, ঠিক আছে। তো এইখানে লোকাল ভেরিয়েবল যেখানে আমরা কাজ করছি সেই ভেরিয়েবলগুলোর ভ্যালু থাকবে, ফাংশন আর্গুমেন্ট থাকবে। এনিওয়েজ, তারপর পরবর্তী স্টেপে যেতে হয় কিভাবে, যদি খেয়াল থাকে স্টেপ শিফট F7, স্টেপ ইনটু শিফট F7, খেয়াল, সরি, নেক্সট লাইন F7, শুধু F7 নেক্সট লাইনের কাজ করবে। এ ভেরিয়েবলের ভ্যালুগুলো কিন্তু অটোমেটিক্যালি আছে, খেয়াল করে দেখুন। F7 যদি ক্লিক করি কি হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে, আসুন F7 দিয়ে দেখি পরবর্তীতে কি হয়।
প্রথমে i ইকুয়াল টু কিন্তু এখন 0, তারপর এই লাইনে যেহেতু j ইকুয়াল টু 0, তো F7 দিচ্ছি আমি, প্রিন্ট করতেছে। দেখুন, খেয়াল করে দেখুন, j ইকুয়াল টু 1, j ইকুয়াল টু, দেন আবার কিন্তু i এর ভ্যালু বাড়লো, j ইকুয়াল টু 0, দেন j ইকুয়াল টু 1, অর্থাৎ প্রথমেই এই ফর লুপের কাজ করার পরে এই ফর লুপটা ইনক্রিমেন্ট হচ্ছে। তো এভাবে অ্যাকচুয়ালি কাজ করে আর কি ডাবল ফর লুপ থাকলে। স্টপ করি ডিবাগিং। অর্থাৎ প্রথমে এই ফর লুপটা যখন শুরু করলো কন্ডিশন ট্রু, দেন তার স্টেটমেন্ট হচ্ছে এই ফর লুপটা, তাই না? তো এই স্টেটমেন্টটা কমপ্লিট করেই তো সে এই স্টেটমেন্টের ভ্যালু ইনক্রিমেন্ট করবে। তো সেটা যেহেতু আবার এইটা যেহেতু আবার একটি ফর লুপ, অর্থাৎ আরেকটি কন্ডিশনের জিনিস, তো এইটার আবার কাজ শেষ করতে হলে ঠিক অর্থাৎ তার স্টেটমেন্টটাকে তাকে শেষ করতে হবে। তার স্টেটমেন্ট শেষ করে সে আবার তার কাছে ফেরত আসবে, ফেরত এসে দেখবে আরো একবার তাকে বাড়ানো সম্ভব, প্রথমে 0 পরে 1, তো তারপর সে আরো একবার কাজ করবে, দেন সে দেখবে যে না, এবার হয়ে গেছে ভ্যালু 2, 1 এর পরে 2 হবে, যেহেতু 2 এর চেয়ে ছোট নিব, তো সেহেতু এটা কাজ করবে না, তো ফলস। তো ফলস হলে তার কাজ শেষ। তার কাজ শেষ হলে সে কি করবে? তার কাজ শেষ মানে এই ফর লুপের কাজ শেষ, প্রথম কন্ডিশনের কাজ শেষ। দেন সে কি করবে? এক ভ্যালু ইনক্রিমেন্ট করলো, 1 করবে, 1 করে এখানে দেখবে যে কন্ডিশন ট্রু, তাই সে আবার এই ফর লুপের কাছে আসবে, সে আবার এভাবে কাজটা করতে থাকবে আনটিল এই ফর লুপের কন্ডিশনটা ফলস না হয়। ঠিক এভাবে টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করতে হয়। টু ডাইমেনশনাল অ্যারের এক্সাম্পল হতে পারে ম্যাট্রিক্স এডিশন, কিছুক্ষণ আগে বললাম স্যালারি শিট, যে কোনো ধরনের ডাটাই টু ডাইমেনশনাল অ্যারে দিয়ে প্রকাশ করা হয়। ম্যাক্সিমাম ডেটাবেজই টু ডাইমেনশনাল। তো টু ডাইমেনশনাল অ্যারে খুবই জরুরি। আমি কয়েকটি এক্সাম্পল এই লেকচারের সাথে ফুটনোট হিসেবে অ্যাড করে দেব, আপনারা দেখে নেবেন, ডিবাগ করে নেবেন। আশা করি এই লেকচারটিও ভালো লেগেছে। আর বিডি পাঠশালার নিউজ লেটার সাবস্ক্রাইব করবেন দয়া করে, তাহলে আপনারা প্রতিনিয়তই নতুন নতুন টিউটোরিয়াল আপডেট পাবেন। আমাদের ওয়েবসাইটের ঠিক ডান পাশেই রয়েছে আমাদের নিউজ লেটার আর সাবস্ক্রিপশন ফর্মটি। ধন্যবাদ সবাইকে বিডি পাঠশালার সাথে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের ভালো লাগা ভালোবাসার বিষয়গুলো আমাদের জানাবেন, গঠনমূলক সমালোচনা করবেন, অভিযোগ থাকলেও তাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।